গত ১৬ বছর আওয়ামী লীগের যে স্বৈরশাসন ছিল সে সময় প্রতি বছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার করে পাচার করা হয়েছে। টোটাল এই ১৬ বছরে বলা হচ্ছে যে এই যে শ্বেতপত্র যে রিপোর্টটা ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। তার মানে আমরা যে বাজেট করি আপনি বলতে পারেন যে বাজেটের প্রায় ৪ ভাগের ১ ভাগ টাকা প্রতি বছর এরকম পাচার করা হয়েছে। এই শেখ হাসিনার যে স্বৈরশাসন যখন ছিল তখন বেশি টাকা পাচার হয়েছে যে আন্ডার ইনভয়েস মানে ওভার ইনভয়েস, মানে আপনি রপ্তানি ব্যবসায়ীদের মাধ্যমে যে আপনি যে টাকাটা হচ্ছে আপনি যে পরিমাণ পণ্য হচ্ছে বিদেশে রপ্তানি করছেন, হ্যাঁ ওইটার হচ্ছে যেটা দাম তার চেয়ে অনেক বেশি দাম দেখাচ্ছেন। হয়তো ১০০ টাকা জিনিসের আপনি দাম দেখাচ্ছেন ২০০ টাকা, তার মানে আর ১০০ টাকা বেশি আপনি যে দামটা মানে প্রাইসটা পাঠাচ্ছেন ওইটা তো তখন ওইটাই আসলে পাচার হচ্ছে এবং রেমিটেন্সের মাধ্যমে টাকা পাচার হয়েছে। যে রেমিটেন্স আসছে সেটার আসলে ওরকম আরও অনেক প্রক্রিয়া আছে। মানে ইভেন আমি তো শুনেছি যে সুটকেস মানে ব্যাগে করে টাকা নিয়ে যাওয়া হয়েছে, এরকম প্রচুর নিয়ে যাওয়া যায়। নিয়ে যাওয়া যাবে না কেন? বাংলাদেশে যদি ব্যাংক দখল করা যায়, হ্যাঁ একটা ব্যাংক যদি আপনার ২ ঘন্টার মিটিং করে ব্যাংক দখল করে নেওয়া যায়, মানে যে কেন নেওয়া যাবে না? এই ব্যাংকের সুশাসনের অভাব থেকে তৈরি হচ্ছে খেলাপি ঋণ। গভর্নর এটি বলেছিলেন। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় কি ধরনের সুশাসনের অভাব ছিল? কোনো সুশাসন যদি থাকতো তাহলে তো এই ১২টা ব্যাংক দখল হয়ে যেত না। এটা তো হতেই পারে না। সুশাসন আসলে না, সুশাসনের সাথে দখলের সম্পর্ক ডেফিনেটলি, কিন্তু ব্যাংকিং সিস্টেমটা তো সুশাসন তখনই বলা যাবে যে ব্যাংকিং সিস্টেমটা ফেয়ার না। ফেয়ার তো ছিল না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সুশাসন ছিল না তার বড় প্রমাণ হচ্ছে যে আপনি সাদা কাগজে সিগনেচার করে ৪,০০০-৫,০০০ কোটি টাকা লোন দিয়ে দিচ্ছেন। এটা তো মানে বাংলাদেশ ব্যাংকের কাজ কি ছিল? আর্থিক সেক্টরের বেশি পলিসি আসলে গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। হয়তো এমন একটা হয়েছে একটা ভালো পলিসি দিয়েছে, পরের দিন কি হয়েছে যে একেবারে সরকার যারা প্রভাবশালী তারা বাংলাদেশ ব্যাংকে গিয়ে পরের দিন ওই পলিসিটাই চেঞ্জ করে দিয়েছে, মানে সরকারের যে নীতি চেঞ্জ করে তাদের পক্ষে যায় এমন জিনিস করছে। তো এটা তো বাংলাদেশ ব্যাংক ঠেকাতে পারে। এটি ফ্যাসিবাদী অর্থনীতির থিওরিটাই কি এরকমই ফ্যাসিবাদী অর্থনীতির থিওরিটা এরকম, আপনি যার শক্তি আছে সে আপনার অর্জন করবে, আর আপনার শক্তি নয় আপনাকে আমি মানে কোনো কিছুতে মানে শক্তি যার আছে সে ক্রমবর্ধমান হারে শক্তিশালী হতে থাকে। সেটাই তো হয়েছে। আপনি যদি আমাদের আগের যিনি স্বৈর শাসক ছিলেন তার যে নামই না বলে তার যিনি উপদেষ্টা ছিলেন তার দিয়ে কতগুলো এরকম সরকারের পলিসি চেঞ্জ হয়েছে যে পলিসিগুলো বেসিক্যালি যাদের প্রভাব ছিল যারা শক্তিশালী ছিল তাদের পক্ষে গেছে। এদের বিরুদ্ধে আসলে রাষ্ট্র এই মুহূর্তে এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা বা নেওয়া উচিত কিনা, আপনার পরামর্শ কি? অবশ্যই আছে এবং আমি বলবো যে আপনি যদি দেশকে যদি এগিয়ে নিতে চান, আমরা যেমন রাষ্ট্র সংস্কারের কথা বলছি এবং আমাদের বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে, আপনি অর্থনীতিতে আসলে অর্থনীতিকে যদি আপনি ডেভেলপ না করতে পারেন আপনি তো দেশ থেকে আসলে ওই যে ক্ষুধা দারিদ্র্য বলেন এগুলো তো আসলে রোধ করতে পারেন, কোনো সংস্কারই ইফেক্টিভ হবে না। এই জন্য এই আর্থিক সেক্টরের সুশাসন দরকার। এই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের যে রিপোর্ট দিয়েছে তারা কিছু পরামর্শ দিয়েছে যে আর্থিক সেক্টরের জন্য বলেই ওই প্রস্তাবগুলো আমি বলবো যে সরকার জন্য গ্রহণ করে, মানে হুবহু মোটামুটি যতটা সম্ভব ওই না প্রস্তাবগুলো গ্রহণ করলে একটা যে সংস্কারের কাজও হবে এবং আমরা যে সুশাসনের কথা বলছি যে আমরা একটা ইতিবাচক ধারায় যেতে চাই সেটা হবে এবং আশা করি সেটি হবে। আপনার কোনো প্রত্যাশা আছে কিনা সরকারের কাছে? না, আমার প্রত্যাশা দেশের মানুষ গত ১৬ বছর যেটা পায়নি মানুষ যেন ঠিকমতো ভোট দিতে পারে এবং মানুষের যে প্রাপ্য আমি নাগরিক হিসাবে আমার যে অধিকার সেটি যেন আমার ঠিকমতো থাকে এবং সুশাসন যেন দেশে প্রতিষ্ঠিত হয়, এটি আমার প্রাপ্য।